আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল প্রজাপতি গল্পের 3 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রাকিব, আমি অনেক কষ্টে আছি, আমাকে এখান থেকে নিয়ে যাবে প্লিজ? আমি বললাম কি হয়েছে দিশা, আমাকে বলো প্লিজ। দিশা বলল আমি এখন হাসপাতালে। আমি বললাম হোয়াট, হাসপাতালে কেন? দিশা বলল ওরা আমাকে এই 2 দিন অনেক মেরেছে, অনেক অত্যাচার নির্যাতন করেছে, এমনকি গরম খুন্তির ছেঁকাও দিয়েছে। আমি আর এগুলো সহ্য করতে পারছি না। এখন মনে হচ্ছে আমার জন্য মৃত্যু সহজ। কতটা কষ্টে থাকলে একটা মেয়ে মৃত্যু কামনা করতে পারে তা ধারণা করতে পারলাম না। দিশারা তো কষ্টের কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, আর ওর ফ্যামিলির উপর অনেক রাগ হচ্ছে। কিন্তু কোনো রকম রাগ কন্ট্রোল করে দিশাকে বললাম তোমার সাথে ওরা কেন এমন করছে? দিশা বলল কারণ ওদের পছন্দের পাত্রকে বিয়ে করতে আমি রাজি না, তাই। আমি বললাম মানে? দিশা বলল মানে আমার চাচির মামাতো ভাইয়ের নজর আমার দিকে। বুইড়া বেডা একটা, চরিত্রও ঠিক নেই, অনেক বিয়ে করেছে, এখন আমার উপর নজর পড়েছে, তাই চাচিকে বলে আমার সাথে বিয়ে ঠিক করেছে। চাচিকে বলেছে বিয়ে করলে অনেক টাকা দিবে। চাচি তো অনেক লোভী মহিলা, তাই রাজি হয়ে গেছে। আর আমি তো তার কাছে বোঝা, তাই বোঝাও ঘাট থেকে নামলো, আবার কিছু টাকাও পেলো। মানে ওনার এক ডিলে 2 পাখি মারার সমান। কিন্তু আমি রাজি নই, তাই এই 2 দিন অনেক অত্যাচার নির্যাতন করেছে আমাকে। এখানে থাকলে হয়তো ওদের অত্যাচারে আমি মরেই যেতাম, তাই ঠিক করি পালিয়ে যাব। আর আমাকে পালাতে সাহায্য করেছে আমার চাচা। রাতের বেলা আমি ওই বাসা থেকে পালিয়ে আসি, কিন্তু খুন্তির ছেঁকা আর বিভিন্ন ধরনের ওই নির্যাতনের ব্যথায় আমি রাস্তাতেই অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয় আমি জানি না। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি হাসপাতালে। হয়তো রাস্তায় থাকা মানুষগুলোই আমাকে এখানে এনেছে। এখন কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। বলেই দিশা কান্নায় ভেঙে পড়ে। দিশার কথাগুলো মনে হলো আমার শরীরে কাটার মতো বিচ্ছে। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তারপর আমি দিশাকে কিছুক্ষণ সান্ত্বনা দিলাম আর বললাম দিশা এত কিছু হয়ে গেল, আর তুমি আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? দিশা বলল ফোনটাও কেড়ে নিয়েছিল, কিভাবে জানাতাম বলো? আমি বললাম দিশা তুমি এতদিন অনেক কষ্ট করেছো, আর মাত্র 6 ঘন্টা কষ্ট করো, আমি আসতেছি তোমার কাছে। তারপর আর একদিন এক মুহূর্ত সময়ও তোমাকে কষ্ট পেতে দিব না। দিশা অনেক খুশি হয়ে বলল সত্যি তুমি আমাকে নিতে আসতেছো? আমি বললাম রাখছি, আমাকে রেডি হতে হবে, তুমি আমাকে তোমার ঠিকানা SMS করে পাঠিয়ে দাও। দিশা বলল ঠিক আছে এখনই দিচ্ছি। আমি বললাম আল্লাহ হাফেজ। দিশা বলল আল্লাহ হাফেজ বলে আমি ফোনটা রেখে দিলাম। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ব্যাগ গুছিয়ে নিচে চলে আসলাম। আমাকে দেখে আম্মু বলল কিরে ব্যাগ গুছিয়ে কোথায় যাস? আমি বললাম তোমার বৌমাকে আনতে। আম্মু বলল মানে কি দিশাকে? আমি বললাম আম্মু বলল এত তাড়াতাড়ি কেন? তারপর আমি আম্মুকে সব কথা খুলে বললাম। সব শুনে আম্মু বলল একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস, মেয়েটা অনেক কষ্টে আছে। আচ্ছা তুই দাঁড়া, আমি একটু আসছি। আমি বললাম কই যাও? আম্মু বলল আসছি। বলেই আম্মু রুমে চলে গেল। কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে এসে আমাকে বলল এই নে। আমি বললাম কি এটা? আম্মু বলল এখানে 50,000 টাকা আছে, প্রয়োজন হতে পারে, প্রয়োজনে কাজে লাগাস। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম আই লাভ ইউ আম্মু। আম্মু বলল আই লাভ ইউ টু সোনা, তোদের দুজনের জন্য আমি অপেক্ষা করব। আমি বললাম দোয়া কইরো, আল্লাহ হাফেজ। আম্মু বলল আল্লাহ হাফেজ বলে বাসা থেকে বের হয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। বগুড়া থেকে সোজা চিটাগাংয়ের বাসের টিকিট কাটলাম। বাসে উঠে বসে আছি। সময় মতো বাসও তার আপন গতিতে ছুটতে লাগলো। ইতিমধ্যে মাগরিবের আজান হয়ে গেল। ইফতারের জন্য বাস কিছুক্ষণ বিরতি দিল। আমি একটা হোটেলে গিয়ে হালকা কিছু খেয়ে নিলাম। খাবার গলা দিয়ে নামছে না, তবুও জোর করে একটু খেয়ে নিলাম। খাবার খেয়ে বাসে উঠতেই দিশা ফোন করেছে। ফোন রিসিভ করতেই বললাম আসসালামু আলাইকুম। দিশা বলল ওয়ালাইকুম আসসালাম, তুমি কি সত্যি আসছো? আমি বললাম তোমাকে মিথ্যা বলবো কেন? দিশা বলল শোনো ইফতার করছো? আমি বললাম মাত্রই করলাম। দিশা বলল আমার জন্য তোমার কষ্ট হয়ে গেল তাই না? আমি বললাম দিশা এগুলো কি বলো, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারি। দিশা বলল আমিও তোমাকে ভালোবাসি রাকিব, নিজের থেকেও বেশি। আমি বললাম আচ্ছা রাখছি এখন, 3 ঘন্টার মধ্যে তোমার দেওয়ার ঠিকানা অনুযায়ী পৌঁছে যাব। দিশা বলল সাবধানে এসো। আমি বললাম ঠিক আছে বলেই ফোনটা রেখে দিলাম। গাড়িও চলতে লাগলো আপন গতিতে। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম থেকে উঠে দেখি কন্ট্রাক্টর ডাকছে, ভাই ওঠেন চিটাগাং এসে পড়েছি। তারপর আমি উঠে বাস থেকে নেমে একটা সিএনজি নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10:30 বাজে। তারপর দিশার দেওয়ার ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম।
কিন্তু এ কি দেখছি, এটা তো একটা হাসপাতালের ঠিকানা। তার মানে দিশা এখনো হাসপাতালেই আছে। তাই আর দেরি না করে সিএনজি ভাড়া মিটিয়ে হাসপাতালের ভিতরে চলে গেলাম। ভিতরে প্রবেশ করতেই দেখলাম আশেপাশে মানুষগুলো চিমোচ্ছে। রাত 11টা বাজে, চিমানোটাই স্বাভাবিক। পাশে তাকিয়ে দেখলাম রিসিপশনে একটা মেয়ে বসে ফোনে কথা বলছে। আমি কাছে যেতেই মেয়েটি ফোন রেখে দিল আর বলল, আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। মেয়েটি বলল, জি বলেন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি বললাম, দিশা নামের পেশেন্ট কত নম্বর রুমে আছে বলতে পারবেন? মেয়েটি বলল, আমি একটু চেক করে তারপর বলছি স্যার। আমি বললাম, ওকে। তারপর মেয়েটি বলল, জি স্যার, পাইছি, রুম নাম্বার 24। আমি বললাম, ওকে, থ্যাংক ইউ। মেয়েটি বলল, ওয়েলকাম স্যার। তারপর আমি সেখান থেকে চলে আসলাম, এসে 24 নাম্বার রুম খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর সেটা পেয়েও গেলাম, কিন্তু কেন জানি রুমে ঢুকতে কেমন জানি লাগছে। হঠাৎ কিরকম ফিলিংস হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমি অনেক ঘামতেছি। যাকে দেখার জন্য এত দূর ছুটে আসলাম সে আজ আমার থেকে 10 হাত দূরে, কিন্তু তবুও ঘামতেছি কেন? রুমের মধ্যে প্রবেশ করতে আমার এরকম লাগতেছে কেন? কিছুক্ষণ ওভাবেই স্থির ছিলাম। তারপর সাহস করে রুমের ভিতরে ঢোকার জন্য নিজেকে প্রস্তুত করলাম। তারপর একটু সাহস নিয়ে রুমে প্রবেশ করেই ফেললাম। রুমে ঢুকতেই চোখ আমার বেডের উপর চলে গেল। দেখলাম একটা মেয়ে বেডে শুয়ে আছে, অন্যদিকে ঘুরে আছে। তাই বুঝতে পারছি না, হয়তো এটাই দিশা। তাই অস্পষ্ট স্বরে বললাম, দিশা। আমার কথা শুনে মেয়েটি ঘুমের ঘরে এপাশে ঘুরলো। মেয়েটিকে দেখে আমার চোখ কপালে উঠলো। এটা মেয়ে নাকি পরী? এত সুন্দর মায়াবী চেহারা আগে কখনো দেখিনি। আমি মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। এভাবে 5 মিনিট অতিবাহিত হওয়ার পর আমি ভাবলাম আগে কনফার্ম হয়ে নি এটাই দিশা। সেজন্য আমি আবার আস্তে করে মেয়েটিকে ডাকতে লাগলাম, দিশা, এই দিশা। মেয়েটির আমার ডাক শুনে ঘুমটা ভেঙে গেল। আস্তে আস্তে চোখ মিলে আমার দিকে তাকালো। তারপর এক ঝটকায় ঘুম থেকে উঠে পড়লো। আমাকে দেখেই কাঁদতে শুরু করে দিল আর বলল, রাকিব, তুমি আসছো? আমি বললাম, দিশা। দিশা বলল, বলে কাঁদতে কাঁদতে দিশা আমাকে জড়িয়ে ধরার জন্য উঠার বৃথা চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। তাই আমি বললাম, আরে দিশা, কি করছো? উঠছো কেন? তুমি অসুস্থ, কি করবা আমাকে বলো। দিশা বলল, আমার কাছে আসবা প্লিজ। আমি বললাম, ওকে। বলেই আমি দিশার সামনে গেলাম, আর সাথে সাথে দিশা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমিও আমার ভালোবাসার মানুষের প্রথম স্পর্শ পেলাম। অনুভূতিটাই অন্যরকম। আমি দিশাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলাম, আরে দিশা, এরকম পাগলির মতো করে কাঁদছো কেন? আমি তো তোমারই আছি এই হাসপাতালে, এখন ছাড়ো প্লিজ। দিশা বলল, তুমি একটু চুপ থাকবা প্লিজ। আমার জামাইকে আমি ধরে আছি, তাতে কার কি? আমি বললাম, জামাই? দিশা বলল, জামাই তো। কেন, তুমি অন্য মেয়েকে বিয়ে করবা? আমি দিশাকে রাগানোর জন্য বললাম, কেন, করতেও তো পারি। দিশা বলল, করলে আগে তোকে খুন করব, তারপর আমি নিজে মরবো। আমি বললাম, ছি, জামাইকে তুই করে বলতে নেই বউ। আমার মুখে বউ ডাক শুনে দিশা লজ্জায় লাল হয়ে আমার বুকে মাথা লুকিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও দিশাকে জড়িয়ে ধরলাম। তারপর আমি দিশাকে বললাম, কিছু খাইছো? দিশা বলল, হাসপাতাল থেকে খাবার দিছিল, তুমি খাইছো? আমি বললাম, তুমি ঘুমাও, আমি তোমার পাশেই আছি। দিশা বলল, আমি একটা কথা বলবো। আমি বললাম, বলো। দিশা বলল, তুমি আমার পাশে একটু বসবা, আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই প্লিজ। আমি বললাম, দিশা, এটা তো হাসপাতাল, এখানে কিভাবে? দিশা বলল, রাকিব প্লিজ লক্ষ্মীটি, আমার খুব ইচ্ছে করছে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে। আমি আর কিছু না বলে বললাম, আচ্ছা ঠিক আছে। বলেই আমি দিশার বেডে গিয়ে হেলান দিয়ে বসে পড়লাম, আর দিশাও আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। আমি দিশাকে বললাম, তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার পাশেই আছি। দিশা শুধু মাথা নেড়ে সম্মতি দিল। আমি দিশার চুলে হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরেই দিশা ঘুমিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা 25 বাজে। ছেউরিতে উঠতে হবে, তাই আমিও একটু ঘুমানোর চেষ্টা করলাম। আর কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙলো ফোনের রিংটোনে। ঘুম ঘুম চোখেই ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। আম্মু বলল, কিরে, ঠিকভাবে পৌঁছেছিস না? কিছুই তো জানালি না। আম্মুর কথায় পুরো ঘুমটাই ভেঙে গেল। তখন আমি বললাম, সরি আম্মু, আসলে কিছুক্ষণ আগেই পৌঁছালাম তো, তাই অনেক জ্যামের কারণে একটু মিথ্যা বললাম, না হলে আম্মু কষ্ট পেত। আম্মু বলল, ওকে। তা দিশার দেখা পাইছিস? আমি বললাম, পাইছি আম্মু। আম্মু বলল, আমার বৌমাকে একটু দে তো, কথা বলবো। আমি বললাম, আম্মু, ও তো ঘুমাচ্ছে, অনেক অসুস্থ আর ক্লান্ত তো, তাই।
আম্মু বলল, ও আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস, কিছু দরকার লাগলে ফোন দিবি। আমি বললাম, ওকে আম্মু, আল্লাহ হাফেজ। আম্মু বলল, আল্লাহ হাফেজ বলেই ফোনটা কেটে দিলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি 4টা বাজে, মানে সেহরির সময় হয়ে গেছে। আমি দিশার দিকে তাকিয়ে দেখি দিশা আমার কোলে গুটিসুটি মেরে একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। তারপর আমি দিশাকে ডাক দিলাম, দিশা। দিশা বলল, আমি বললাম, এখন একটু বালিশে মাথা রাখো প্লিজ, আমি বাইরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার কিনে আনি, রোজা রাখবো তো। দিশা বলল, এত রাতে তুমি খাবার কই পাবে? আমি বললাম, তাও তো ঠিক। দিশা বলল, আমি বললাম, ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর দেখছি। দিশা বলল, তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? আমি বললাম, আমার আম্মু। দিশা বলল, ওই ওটা তোমার একার আম্মু নাকি? ওটা আমারও আম্মু, তোমার সব জিনিসই এখন আমার। আমি বললাম, আচ্ছা আমাদের আম্মু হয়েছে এবার? দিশা বলল, হয়েছে। তো আম্মু কি বলল? আমি বললাম, আমি ঠিকভাবে পৌঁছাইছি কিনা সেটা জানতে। দিশা বলল, আম্মু তোমাকে অনেক ভালোবাসে তাই না? আমি বললাম, অনেক, আমার আম্মু পৃথিবীর শ্রেষ্ঠ আম্মু। তারপর দিশা মন খারাপ করে বলল, আম্মু আমার কথা জিজ্ঞেস করেনি? আমি বললাম, করেছে। দিশা বলল, কি বলছে বলো না প্লিজ। আমি বললাম, তোমার সাথে কথা বলতে চাইছিল। দিশা বলল, কি বলো, তাহলে ডাকুনি কেন? আমি বললাম, তুমি ঘুমিয়েছিলে তাই। দিশা বলল, তুমি অনেক খারাপ। আমি বললাম, আরে আমি আবার কি করলাম? দিশা বলল, তুমি আমাকে আম্মুর থেকে আলাদা করতে চাইছো। আমি বললাম, তাহলে এখন কি করতে হবে? দিশা বলল, আমাকে আম্মুর সাথে কথা বলিয়ে দাও আর তুমি ফ্রেশ হয়ে আসো। আমি বললাম, এখন দিতে পারবো না। দিশা বলল, তোমার দেওয়া লাগবে না, যাও, বুঝছি তো, তুমি তো আমাকে ভালোই বাসো না। আমি বললাম, হইছে, আর নাটক করতে হবে না, দিতাছি। দিশা বলল, সত্যিই দিবা? বলেই দিশা খুশিতে মুচকে হাসলো। ওর হাসি দেখে আমি বললাম, তোমরা মেয়েরা পারো বটে, এই কাঁদলে এখন আবার হাসতেছো, মুড পরিবর্তন হতে 1 সেকেন্ডও লাগে না। দিশা বলল, বেশি কথা না বলে তাড়াতাড়ি দাও। আমি বললাম, দিতাছি বলেই আমি আম্মুকে ফোন দিলাম। ফোন বাজতেই আম্মু রিসিভ করে বলল, কিরে কোনো সমস্যা? আমি বললাম, না আম্মু। আম্মু বলল, তাহলে এখনই তো কথা বললাম। আমি বললাম, দিশা তোমার সাথে কথা বলবে। আম্মু বলল, ঠিক আছে দে। আমি দিশার হাতে ফোন দিয়ে বললাম, এই নাও। দিশা বলল, থ্যাংক ইউ, এখন যাও ফ্রেশ হয়ে আসো। আমি বললাম, একটু থাকি না প্লিজ। দিশা বলল, যেতে বললাম না তোমাকে। আমি বললাম, ঠিক আছে যাচ্ছি বলেই মুখ ভেঙচি দিয়ে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসলাম, কিন্তু কোনো দোকানই তো খোলা পেলাম না। কি খেয়ে এখন রোজা রাখবো বুঝতে পারছি না। হঠাৎ কে যেন আমার ঘাড়ে হাত দিল। আমি চমকে উঠে পিছনের দিকে তাকালাম। তাকিয়ে দেখি হাসপাতালের সেই রিসেপশনের মেয়েটি। আমাকে দেখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। মেয়েটি বলল, ভাইয়া কি কোনো কারণে চিন্তিত? আমাকে বলতে পারেন। আমি বললাম, না তেমন কিছু না। মেয়েটি বলল, বলেন কি সমস্যা? আমি বললাম, রোজা থাকবো তো কাল, কিন্তু সেহরি করার জন্য কোনো খাবারের দোকান খোলা নেই, কিভাবে রোজা থাকবো এটাই ভাবছি। মেয়েটি বলল, আমি একটা সমাধান দিতে পারি, যদি আপনি রাজি থাকেন তাহলে। আমি বললাম, বলেন কি সমাধান? মেয়েটি বলল, আমিও প্রতিদিন এই সমস্যায় পড়ি, তাই আজকে আগেই কিছু খাবার কিনে রাখছি, আপনি চাইলে আমরা ভাগাভাগি করে খেতে পারি। আমি বললাম, কি বলেন, আপনার খাবার আমি কেন খাবো, আর আপনার খাবার তো কম পড়বে। মেয়েটি বলল, আমার খাবার কম পড়বে না, খাবার ভাগাভাগি করে না খেতে পারলে আর একজন মুসলমানের বিপদে পাশে দাঁড়াতে না পারলে কিসের মুসলিম হলাম? এটাই তো আমাদের ইসলামের সৌন্দর্য। আমি মনে মনে ভাবলাম, মেয়েটি একদম খাঁটি কথা বলেছে। আমার নীরবতা দেখে মেয়েটি বলল, কি হলো, চুপ করে আছেন যে? আমি বললাম, না কিছু না। মেয়েটি বলল, এত ভাবাভাবির কাজ নেই, আসেন তো একসাথে খাই। আমি বললাম, ঠিক আছে বলেই মেয়েটির সাথে চলে গেলাম। খাওয়ার সময় মেয়েটি বলল, আপনার বাসা কোথায়? আমি বললাম, বগুড়া। মেয়েটি বলল, বগুড়া থেকে এখানে কেন? হাসপাতালে আপনার কি আছে? আমি বললাম, আমার ভালোবাসার মানুষ। মেয়েটি বলল, বুঝলাম না। তারপর খেতে খেতে মেয়েটিকে দিশাকে নিয়ে আমার জীবনে ঘটা সবকিছু খুলে বললাম। সবকিছু শুনে মেয়েটি বলল, দিশা অনেক ভাগ্যবতী একটা মেয়ে, যে এত কেয়ারিং একটা মানুষ পাইছে, ভালোবাসার টানে 6 ঘন্টার মধ্যে চিটাগাং। আমি বললাম, ভুল বললেন, আমি অনেক ভাগ্যবান যে দিশার মতো একটা মেয়ে আমার লাইফে পেয়েছি। মেয়েটি বলল, আপনার কথা শুনে দিশাকে দেখতে ইচ্ছা করছে। আমি বললাম, কেন? এখানেই তো আছে আপনাদের হাসপাতালে। মেয়েটি বলল, থাকলেও দেখিনি, আমার কাজ তো রিসিপশনে। আমি বললাম, ঠিক আছে সময় করে দেখে যেন। মেয়েটি বলল, ঠিক আছে। আমি বললাম, আচ্ছা আসছি। দিশা রুমে একাই আছে।
মেয়েটি বলল আচ্ছা ঠিক আছে। আমি বললাম আর থ্যাংক ইউ সো মাচ খাবারের জন্য। মেয়েটি বলল ওয়েলকাম স্যার বলে একটা মিষ্টি হাসি দিল। আমিও একটা হাসি দিয়ে দিশার রুমে চলে আসলাম। এসে তো আমি পুরোই অবাক, কারণ দিশা এখনো আম্মুর সাথে কথা বলছে। আমাকে দেখে বলল আচ্ছা আম্মু আমি এখন রাখছি, রাকিব চলে আসছে, আপনি ভালো থাকবেন, আর খুব শীঘ্রই আমি আসছি আম্মু, আমাদের জন্য দোয়া করবেন। আম্মু বলল দোয়ার কথা মায়েদের বলে দিতে হয় না মা, এমনিতেই বের হয়ে আসে। দিশা বলল জি ওকে আম্মু, আল্লাহ হাফেজ। আম্মু বলল আল্লাহ হাফেজ মা, আমি তোমাদের জন্য অপেক্ষা করব বলেই ফোন কেটে দিল। তারপর আমি দিশাকে বললাম এতক্ষণ ধরে কি এমন কথা বললে শুনি? দিশা বলল সেটা তোমাকে বলবো কেন, আমার আম্মুর সাথে আমি কথা বলছি, তাতে তোমার কি? আমি বললাম আমার আবার কি, কিছুই নয়। দিশা বলল আচ্ছা বাদ দাও, খাবার খাইছো? আমি বললাম হুম। দিশা বলল কই পেলে? আমি বললাম হাসপাতালের রিসিপশনে যে মেয়েটা ছিল তার খাবার আমরা দুজন মিলে ভাগ করে খাইছি। দিশা বলল ও তাই নাকি, তা মেয়েটা বুঝি খুব সুন্দর? তারপর আমি দিশাকে রাগানোর জন্য বললাম অনেক সুন্দর। দিশা রাগি চোখে তাকালো আর বলল তারপর? আমি বললাম আমি তার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। দিশা বলল এবার কিছু বললে আমি তোকে খুন করব। আমি দিশার কথা শুনে জোরে হেসে দিলাম আর বললাম তুমি যেমন প্রশ্ন করছো তেমনই উত্তর দিয়েছি, তুমি জানো না এখানে আমি কার জন্য আসছি? দিশা বলল আচ্ছা সরি আমার কিউট জামাইটা। আমি বললাম হয়েছে যাও, এত সরি বলতে হবে না। দিশা বলল এখন চুপচাপ এখানে আসো, আমার কোলে মাথা রেখে এখন তুমি ঘুমাবা। আমি বললাম না তুমি অসুস্থ, তুমি ঘুমাও। দিশা বলল আমি তোমাকে পেয়ে পুরো সুস্থ, তুমি অনেকক্ষণ জেগে আছো, এখন তুমি ঘুমাবা, আমি কোনো কথা শুনতে চাই না। আমি প্রথমে রাজি না হলেও দিশার জোরাজোরিতে ঘুমাতে রাজি হলাম। আমি দিশার কাছে গিয়ে দিশার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। দিশা বলল রাকিব। আমি বললাম বলো। দিশা বলল তোমার আম্মু অনেক ভালো, আমি এরকম একটা শাশুড়ি পাবো ভাবতেই পারিনি, আমার মায়ের অভাবটা পূরণ করে দিল। তুমি আমার জীবনে এসে আমার জীবনটাই পরিবর্তন করে দিয়েছো, থ্যাংক ইউ লক্ষ্মীটি। আমি বললাম তুমি আমার জীবনে এসে আমারও জীবনটা পরিবর্তন করে দিয়েছো, জীবনের মানে বুঝিয়েছো, আমাকে বাঁচতে শিখিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ আমার বউ। দিশা বলল তোমার সাথে কথাই পারবো না লেখক স্যার। আমি বললাম আচ্ছা বাদ দাও, তুমি এতক্ষণ আম্মুর সাথে কি কথা বললে? দিশা বলল সেটা তোমাকে বলবো কেন, এটা মেয়ে আর মায়ের সিক্রেট কথা। আমি বললাম প্লিজ বলো না। দিশা বলল তোমার ব্যাপারেই বললো মা। আমি বললাম কি বললো? দিশা বলল আমি জানো তোমায় কখনো ছেড়ে না যাই। আমি বললাম তো ছেড়ে যাবে কখনো? দিশা বলল তোমার কি মনে হয়? আমি বললাম আমি জানি না, গেলে যাবা, কারণ গিয়ে যদি সুখ খুঁজে পাও তাহলে সেই সুখেই আমি সুখী। দিশা বলল তুমি কি করে ভাবলা আমি তোমাকে ছেড়ে চলে যাব? আর একবার এরকম বললে আমি কি করব সেটা কিন্তু আমি নিজেও জানি না বলে দিলাম, ফাজিল ছেলে বুঝছো? আমি বললাম বুঝলাম ম্যাম, সরি আর বলবো না। দিশা বলল মনে থাকে জানো। আমি বললাম ওকে। দিশা একটা কথা বলবো? দিশা বলল বলো। আমি বললাম আমার তোমার সাথে রিলেশনের পুরো ক্রেডিট আমার আম্মুর। দিশা বলল কিভাবে? আমি বললাম তুমি যখন আমাকে রিজেক্ট করেছিলে তখন আমার খুব মন খারাপ ছিল, আম্মু জিজ্ঞেস করতেই আমি তোমার কথা বলি। দিশা বলল তারপর? আমি বললাম তারপর আম্মু আমাকে বুদ্ধি দিল 7 দিন ফোন বন্ধ রাখতে, তোমার সাথে যাতে কোনো প্রকার যোগাযোগ না করি, এতে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এই 7 দিনে তুমি আমার শূন্যতা অনুভব করবে। আর 7 দিন পর আম্মুর প্ল্যানই কাজ করে গেল। দিশা বলল বাহ, আম্মুর তো খুব বুদ্ধি, তোমার আব্বু আম্মুর মনে হয় লাভ ম্যারেজ, তাই এত অভিজ্ঞতা। আমি বললাম ঠিকই বলছো, আমার আব্বু আম্মুকে ভালোবেসে বিয়ে করেছে। দিশা বলল সত্যি ওই 7 দিন তোমাকে ছাড়া কেমনে কাটিয়েছি আমি নিজেও জানি না, আর 2 দিন যদি যোগাযোগ বন্ধ রাখতে তাহলে সত্যি আমি মরে যেতাম। আমি বললাম ধ্যাৎ পাগলি এগুলো কি বলো? দিশা বলল সত্যি আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না। আমি বললাম পাগলিটা। দিশা বলল শুধু তোমার জন্য বলেই দিশা আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর দিশা বলল এখন তুমি লক্ষ্মী ছেলের মতো আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাও, আমি তোমাকে 2 চোখ ভরে দেখি। আমি বললাম এটা আবার কেমন আবদার? দিশা বলল এটা আমার একটা ছোট্ট ইচ্ছা, তুমি ঘুমাও না প্লিজ, আর আমি আমার ইচ্ছেটা পূরণ করি। আমি বললাম ঠিক আছে।
বলেই আমি দিশার কোলে ঘুমিয়ে পড়লাম। তারপর দিশা কি করেছে জানি না। সকালে ঘুম ভাঙতেই দিশার গাল আমার মুখের উপর অনুভব করলাম। মানে দিশা আমার দিকে চেয়ে থাকতে থাকতে কখন যে আমার মুখের উপর শুয়ে পড়েছে ওর নিজেও জানে না। দিশার গাল আমার ঠোঁট দিয়ে স্পর্শ হয়ে আছে। আমি ঘুম থেকে উঠার আগেই রুমে কে যেন নক করলো, আর তখনই দিশার ঘুম ভেঙে যায় আর আমার ঠোঁটের উপর থেকে তার মুখটা সরিয়ে নেয়। দিশা লজ্জা পাবে তাই আমি ঘুমের ভান ধরে রইলাম। রুমে সেই রিসিপশনের মেয়েটা প্রবেশ করলো আর বলল, মেয়েটি বলল আসসালামু আলাইকুম। দিশা বলল ওয়ালাইকুম আসসালাম। মেয়েটি বলল আপনিই তো দিশা তাই না? দিশা বলল জি, আপনি কে? মেয়েটি বলল আমি এখানে রিসিপশনে থাকি। দিশা বলল ও, কালকে ওকে খাবার দিয়েছেন তাই না? মেয়েটি বলল জি, কালকে ভাইয়ার কাছে আপনার কথা অনেক শুনলাম, তাই আপনাকে নিজ চোখে দেখার আর লোভ সামলাতে পারলাম না, তাই চলেই এলাম। আপনাদের কি ডিস্টার্ব করলাম? দিশা বলল না, সমস্যা নেই। মেয়েটি বলল ভাইয়ার কাছে যেভাবে শুনলাম ভাইয়া খুব লাকি যে আপনার মতো একটা মেয়ে তার লাইফে পাইছে। দিশা বলল আপনার ভাইয়া ভুল বলছে। মেয়েটি বলল মানে? দিশা বলল মানে আমি অনেক লাকি যে ওর মতো একটা ছেলে আমার মতো মেয়ের ভাগ্যে পাইছি। মেয়েটি বলল বাহ, আপনি ভাইয়াকে পেয়ে লাকি আর ভাইয়া আপনাকে পেয়ে লাকি, এরকম ভালোবাসা দেখাই যায় না। আপনাদের জন্য দোয়া রইলো। দিশা বলল থ্যাংক ইউ আপু। মেয়েটি বলল ওয়েলকাম। আর আমি যে কাজে এসেছিলাম। দিশা বলল বলেন। মেয়েটি বলল খবরটা নাচি দিতে আসতেছিল, কিন্তু আমি যেহেতু আসছি তাই আমি এসে তাকে পাঠিয়ে দিলাম। দিশা বলল বলেন। মেয়েটি বলল আপনি এখন পুরোপুরি সুস্থ, আপনাকে রিলিজ দেওয়া হয়েছে, বিল পে করে আপনারা যেতে পারেন। দিশা বলল বিল কত? মেয়েটি বলল রিসিপশনে আসুন, বলে দিচ্ছি। দিশা বলল ওকে, বলেই মেয়েটি চলে গেল। আমি এতক্ষণ সব শুনছিলাম। আমি সত্যি অনেক ভাগ্যবান দিশাকে পেয়ে। তারপর তো এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।